প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শীতের এই সকালে শিউলি ফুলের শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি পলিরানী কুণ্ডু, প্রভাষক, অর্থনীতি বিভাগ, বীর চলন শহীদ শামসুজ্জামান সরকারি কলেজ, গুরুদাসপুর, নাটোর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের প্রথম পত্র অর্থনীতির ওপর ক্লাস নেব। এটা আমার দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা অর্থনীতির একটু প্রাথমিক আলোচনা, অর্থনীতির সংজ্ঞা, বিভিন্ন অর্থনীতিবিদরা অর্থনীতিকে কিভাবে সংজ্ঞায়িত করেছেন বা কী নামে আখ্যায়িত করেছেন, এইসব বিষয়ের উপর আলোকপাত করেছি। আজকে আমরা অধ্যায়ের শিরোনাম, যেটা মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং তার সমাধান, এটার ওপরে আলোকপাত করব। প্রথমেই আমরা অর্থনৈতিক সমস্যা এর প্রকৃতি দেখার চেষ্টা করব। অর্থনৈতিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা কাকে বলে? আমাদের মানুষের জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অভাবটা অসীম, কিন্তু আমরা অভাবটা পূরণের জন্য যে সম্পদটা ব্যবহার করি সেটা হচ্ছে প্রয়োজনের তুলনায় স্বল্প, যার কারণে সম্পদটাকে সসীম বলা হচ্ছে। অসীম অভাব এবং সীমিত সম্পদ, এই দুইয়ের মধ্যে সমন্বয় সাধন করতে গিয়ে যে সকল সমস্যার সৃষ্টি হয় সেগুলোকেই বলা হচ্ছে অর্থনৈতিক সমস্যা। আমাদের যদি প্রশ্ন হয় মৌলিক অর্থনৈতিক সমস্যা, তাহলে আমরা একইভাবে বলবো অসীম অভাব এবং সীমিত সম্পদ, এই দুইয়ের মধ্যে সমন্বয় সাধন করতে গিয়ে যেসব মৌলিক অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হয় তাকেই বলা হবে মৌলিক অর্থনৈতিক সমস্যা। আমরা এখন এই অর্থনৈতিক যে সমস্যার মূলে বা প্রকৃতি বিশ্লেষণ করলে পারে এর পেছনে যে কারণগুলো সক্রিয়ভাবে অংশগ্রহণ করে বা কার্যকর ভূমিকা রাখে সেটা দেখার চেষ্টা করব। এখন আমরা একটা ছক আকারে অর্থনৈতিক সমস্যাকে দেখব। অর্থনৈতিক সমস্যা এটা মূলত তিনটা বিষয়ের কারণ হিসেবে ব্যাখ্যা করা যায়। এক হচ্ছে অসীম অভাব, দুই হচ্ছে সীমিত সম্পদ, তিন সম্পদটা আমাদের একাধারে সীমিত এবং এটার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সম্পদের বিকল্প ব্যবহার। অভাবটাকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। প্রয়োজনীয় দ্রব্যের অভাব, দুই নাম্বারটা হচ্ছে আরামপ্রদ দ্রব্যের অভাব এবং সর্বশেষটা হচ্ছে বিলাসজাত দ্রব্যের অভাব। প্রয়োজনীয় দ্রব্যের অভাবটাকে আবার তিনটি দৃষ্টিকোণ থেকে শ্রেণী বিভাগ করা যায়। প্রয়োজনীয় দ্রব্যটা হতে পারে জীবন ধারণের জন্য প্রয়োজনীয়, দক্ষতার জন্য প্রয়োজনীয় এবং অভ্যাস জনিত
প্রয়োজনীয়। জীবন ধারণের জন্য প্রয়োজনীয়, দক্ষতার জন্য প্রয়োজনীয় এবং অভ্যাসজনিত প্রয়োজনীয়। অর্থনৈতিক সমস্যার তাহলে আমরা ভুলিয়ে দেখছি যে অসীম অভাব আর সীমিত সম্পদ এবং সেই সম্পদের বিকল্প ব্যবহার, এই তিনটি বিষয় কাজ করে। আমরা যদি অর্থনৈতিক সমস্যার প্রকৃতির ভিত্তিতে বিশ্লেষণ করি তাহলে অর্থনৈতিক সমস্যাকে আমরা এভাবে দেখাতে পারি। অর্থনৈতিক সমস্যার প্রকৃতি বিশ্লেষণের ভিত্তিতে অর্থনৈতিক সমস্যার মূলে দুইটা বিষয় কাজ করে। একটা হচ্ছে দুষ্প্রাপ্যতা, আরেকটি হচ্ছে নির্বাচন। এই দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন এই দুটি সমস্যাকে একত্রিত করে অর্থনীতিবিদ P.A. স্যামুয়েলসন তিনটি কি কি দ্রব্য এবং কতটুকু উৎপাদন করা হবে, এটা একটা মৌলিক অর্থনৈতিক সমস্যা। 2 নম্বরটা আমরা সেই দ্রব্যটাকে কিভাবে উৎপাদন করা হবে এবং 3 নম্বর যে সমস্যাটা কার জন্য উৎপাদন করা হবে। তাহলে অর্থনৈতিক সমস্যাটাকে আমরা ছকের সাহায্যে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারি। আমরা ছকে দেখতে পাচ্ছি অর্থনৈতিক সমস্যার মূলে আছে অসীম অভাব, সীমিত সম্পদ এবং সম্পদের বিকল্প ব্যবহার। অসীম অভাব, অভাব কাকে বলে? মানুষের প্রয়োজন মেটাতে পারে এমন বস্তুগত এবং অবস্তুগত দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাটাকেই আমরা কি বলছি? অভাব। প্রতিটা মানুষের জীবনে অভাবের কোনো শেষ নেই, অভাবটা সীমাহীন। কারণ কি, আমরা যখনই কোনো একটা দ্রব্যের অভাব বা প্রয়োজন অনুভব করি সেই দ্রব্যটা পূরণ হওয়ার সাথে সাথে আমাদের নতুন করে আরও অভাবের সৃষ্টি হয়। এভাবে প্রত্যেকটা মানুষের জীবনে, সে ধনপতি হোক অথবা একেবারে নিম্ন আয়ভুক্ত ব্যক্তি হোক না কেন, কারোর জীবনেই অভাবের শেষ নেই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ প্রতিনিয়তই বিভিন্ন অভাবের সম্মুখীন হয়। এর কারণেই অর্থনীতিতে বলা হচ্ছে অভাব অসীম। যদিও অভাবের কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে, অভাব অসীম, বিশেষ কিছু অভাব পূরণীয়, অভাব হচ্ছে অনুকরণপ্রিয়, অভাবটা স্থান কাল পাত্রভেদে বিভিন্ন রকম হয়ে থাকে, এইসব বৈশিষ্ট্যগুলো দেখা যায়। এরপরে আসি সীমিত সম্পদ। আমাদের যে প্রয়োজন হচ্ছে যে কোনো দ্রব্য বা সেবা সামগ্রী, সেটার প্রয়োজন মেটানোর জন্য আমাদের কি দরকার? সম্পদের দরকার। সম্পদ কাকে বলে? যে কোনো বস্তুগত এবং অবস্তুগত দ্রব্য যার উপযোগ আছে, যোগান সীমাবদ্ধ, যেটা হস্তান্তরযোগ্য, যার বাহ্যিকতা এবং বিনিময় মূল্য রয়েছে, তাকেই আমরা কি বলছি? সম্পদ। সম্পদের মূল বৈশিষ্ট্য 4টি। 1 উপযোগ, 2 হস্তান্তরযোগ্যতা, 3 অপ্রাচুর্যতা এবং 4 হচ্ছে বাহ্যিকতা।
3 নাম্বারতে এসে আমরা দেখতে পাচ্ছি সম্পদের বিকল্প ব্যবহার। সম্পদটা একাধারে যেমন সীমিত, সেটা আবার হচ্ছে বিকল্প ব্যবহারযোগ্য। অর্থাৎ কি, একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদকে আমরা কি করতে পারি, একাধিক কাজে ব্যবহার করতে পারি। সাপোজ অর্থনীতি ক্লাসে তোমাদের স্যার বা ম্যাডাম 2টা বইয়ের রেফারেন্স দিল। 2টা বইয়ের রেফারেন্স, 2টা বই কেনার সবার সামর্থ্য নেই। এই ক্ষেত্রে যদি একটা বই আমরা কিনি তাহলে কি করতে হচ্ছে, অন্য বইটা কেনার সুযোগটা আমাকে হারাতে হচ্ছে। ঠিক আছে, এর কারণে একটার পরিবর্তে আরেকটা আসলে ব্যবহার করা যাবে, বা যে টাকাটা তোমাকে বাড়ি থেকে দিচ্ছে সেটা দিয়ে তুমি হয়তো একটা বই কিনতে পারছো, যখন একটা কিনছি তখন অন্যটা ব্যবহার করতে পারছি না, যেটাকে আমরা অর্থনীতিতে সুযোগ ব্যয় বলি। পরবর্তীতে এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। আসলে একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদ 5 টাকা তোমার কাছে আছে, সেটা দিয়ে তুমি কলম কিনতে পারো, সিঙ্গাড়া খেতে পারো, অথবা কলা কিনতে পারো। এক্ষেত্রে যখন তুমি কলম কিনছো তখন সিঙ্গাড়া আর কলা খেতে পারছো না, তাহলে এটা কি, আসলে 5 টাকা এটা সম্পদ, এটাকে আমরা কি করতে পারি, বিকল্পভাবে ব্যবহার করতে পারি। তবে একটা কাজেই যখন ব্যবহার করব তখন সেটাকে আর অন্য কাজে ব্যবহার করা যাবে না। এরপরে দেখো, অভাবটা আমরা দেখছি 3 ভাগে ভাগ করা হয়েছে: প্রয়োজনীয় দ্রব্যের অভাব, আরামপ্রদ দ্রব্যের অভাব এবং বিলাসজাত দ্রব্যের অভাব। যেগুলো আসলে একেবারেই না, যে অভাবগুলো পূরণ না করলেই নয়, জীবন ধারণের জন্য যেগুলো অত্যাবশ্যক, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এগুলোকে বলা হচ্ছে প্রয়োজনীয় দ্রব্যের অভাব। এরপরে আসি আরামপ্রদ, যেগুলো কিছুটা স্বাচ্ছন্দ্য বোধের জন্য আমাদের অভাব বোধ হয়, সেগুলোকে বলা হচ্ছে আরামপ্রদ। হয়তো ভালো পোশাক, ভালো খাবার, এগুলোকে বলা হচ্ছে, বা সোফা, এগুলো হচ্ছে আরামপ্রদ। বিলাসজাত দ্রব্যের অভাব, যেগুলো আসলে না হলেও চলে কিন্তু সামাজিক মর্যাদা বৃদ্ধির ক্ষেত্রে যে দ্রব্যগুলো বা যেসব দ্রব্যের অভাব বোধ হয় সেগুলোকে বলা হচ্ছে বিলাসজাত দ্রব্যের অভাব। এইখানে আমরা আরো দেখতে পাচ্ছি প্রয়োজনীয় দ্রব্যের অভাবটা আবার 3 ধরনের হয়: একটা জীবন ধারণের জন্য প্রয়োজনীয়, একটা দক্ষতার জন্য প্রয়োজনীয় এবং একটা অভ্যাসজনিত প্রয়োজনীয়। জীবন ধারণের জন্য যেটা আসলে মৌলিক চাহিদাগুলো, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলোকে বলা হচ্ছে আসলে জীবন ধারণের জন্য প্রয়োজনীয়। আর কিছু কিছু অভাব আছে যেগুলো মানুষের দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে, শিক্ষা, প্রশিক্ষণ। যেমন আমাদের অনলাইন ক্লাস কার্যক্রমে আমরা যারা ইন্টারনেট প্রযুক্তির সাথে সম্পৃক্ত না বা এটার ভালো ব্যবহার সম্পর্কে জানি না, তারা কি করছে, আমাদের ক্লাসে দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে সেটা বাধা সৃষ্টি করছে। কিন্তু যারা আমরা এই প্রযুক্তির সাথে সম্পৃক্ত বা আমাদের ধারণা আছে, সেটা কি করছে, খুব সাবলীলভাবেই আমরা এই ক্লাসগুলো উপস্থাপন করতে পারছি। এটা হচ্ছে দক্ষতা বৃদ্ধির জন্য। আর অভ্যাসজনিত কিছু কিছু দ্রব্য আছে, মানুষ আসলে অভ্যাস বারবার ব্যবহারের ফলে সেটার প্রতি আসক্ত হয়ে যায়। অনেকে আমরা দেখি যে চা, পান বা সিগারেট, নেশা জাতীয় দ্রব্য, আবার অনেকেই ঘুম থেকে উঠে খবরের কাগজ পড়ছে। এটা আসলে এই দ্রব্যের অভাবগুলো অভ্যাসজনিত। এবার আমরা আসি অর্থনৈতিক সমস্যার প্রকৃতি বিশ্লেষণের ভিত্তিতে। অর্থনৈতিক সমস্যার প্রকৃতি বিশ্লেষণের ভিত্তিতে যদি আমরা অর্থনৈতিক সমস্যাকে ব্যাখ্যা করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো অর্থনৈতিক সমস্যার মূলে রয়েছে দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন সমস্যা। যে দুটো সমস্যাকে অর্থনীতির টুইন প্রবলেম অথবা যমজ সমস্যা বলা হয়। যমজ সমস্যা হিসেবে আখ্যায়িত করা হয়। টুইন প্রবলেম, এক হচ্ছে দুষ্প্রাপ্যতা, দুই হচ্ছে নির্বাচন। স্কারসিটি এবং চয়েস। দুষ্প্রাপ্যতা কি? আসলে দুষ্প্রাপ্যতা হচ্ছে প্রয়োজনের তুলনায় সম্পদের স্বল্পতা বা সীমাবদ্ধতাকে আমরা বলছি দুষ্প্রাপ্যতা। আর নির্বাচনটা কি? আমরা কি করছি, প্রতিনিয়তই বিভিন্ন অভাবের সম্মুখীন হচ্ছে, কিন্তু আমাদের সম্পদ সীমাবদ্ধতার কারণে একসাথে সব অভাব পূরণ করতে পারছি না। এই ক্ষেত্রে আমাকে কি করতে হচ্ছে, গুরুত্ব বা প্রয়োজন অনুসারে অভাবটাকে বাছাই করতে হচ্ছে। এই যে বাছাইকরণ পদ্ধতি, এটাকেই আমরা অর্থনীতিতে বলছি নির্বাচন বা চয়েস। অর্থনীতিবিদ, আধুনিক অর্থনীতির যিনি জনক P.A. স্যামুয়েলসন, ওনার মতে অর্থনৈতিক সমস্যার মূলে রয়েছে দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন। এই দুটি সমস্যাকে উনি একত্রিত করে আরো 3টি মৌলিক অর্থনৈতিক সমস্যার কথা উল্লেখ করেছেন। প্রথম যে সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি কি দ্রব্য এবং কতটুকু উৎপাদন করা হবে। 2 নম্বর যে সমস্যাটা, সেই দ্রব্যটা আমরা কি কৌশল বা পদ্ধতির সাহায্যে উৎপাদন করব, এটা নির্বাচন করাও একটা অর্থনৈতিক সমস্যা।
এবং 3 নম্বর যে সমস্যাটা, সেই উৎপাদিত দ্রব্যাদি কে বা কারা ভোগ করবে, অর্থাৎ বন্টনটাও এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি বন্টনটা সুষ্ঠু হয় তাহলে সেটা অবশ্যই দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক ভূমিকা রাখে এবং সেটা অর্থনীতির জন্য মঙ্গলজনক হয়। এছাড়াও আধুনিক অর্থনীতিবিদরা এই 3টা সমস্যার বাইরেও অতিরিক্ত সমস্যা হিসেবে যোগ করছেন যে আসলে যে সম্পদটা আমরা ব্যবহার করছি সেই সম্পদের দক্ষ বা সুষ্ঠু ব্যবহার হচ্ছে কিনা, অথবা সেই সম্পদটার মাধ্যমে দেশে বেকার সমস্যার সমাধান সম্ভব কিনা। এই সব বিষয়গুলোকে আমরা একত্রিত অর্থনৈতিক সমস্যা অথবা মৌলিক অর্থনৈতিক সমস্যা হিসেবে আখ্যায়িত করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তীতে আমরা স্যামুয়েলসন প্রদত্ত যে অর্থনৈতিক সমস্যাগুলো আছে এটা সম্পর্কে আরও বিস্তারিতভাবে দেখার চেষ্টা করব। এই অবস্থায় তোমরা সবাই ভালো থাকবে। যদিও এখন শীত পড়তে শুরু করেছে এবং আমাদের পূর্বাভাস পাওয়া যাচ্ছে যে শীতে করোনার প্রকোপটা বাড়তে পারে। এই অবস্থায় তোমরা অবশ্যই সবাই ঘরে থাকবা, প্রয়োজন ছাড়া বাইরে বের হবো না। অবশ্যই বাইরে যদি কোনো প্রয়োজনে বের হও তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করবা। এতে তুমি ভালো থাকবে, তোমার পরিবার ভালো থাকবে, তোমার সমাজ ভালো থাকবে এবং সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা করোনা মুক্ত বাংলাদেশ তৈরি করতে পারবো। সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থেকো সবাই।